সুকন্যা সকালবেলা ঘুম থেকে উঠেই তার মাকে ফোন করে আর বলে, কি গো মা, তুমি ফোন করছো না কেন? কাল রাতে দিদিকে ফোন করেছিলাম, দিদি তো খুব ব্যস্ত, সামনে নাকি ওর ভাসুরের মেয়ের জন্মদিন, তাই ও খুব ব্যস্ত। আমি আর কিছু বললাম না, জানো তো। তিতলিকে ফোন করলাম, তার নাকি কলেজের কি প্রজেক্ট রয়েছে, সেও ওইদিকে ব্যস্ত। কিন্তু তোমার কি হয়েছে বলো তো? তুমি তো ফোন টোন কিছুই করছো না। মেয়ের বিয়ে দিয়ে সব দায়িত্ব শেষ হয়ে গেছে নাকি? আরে বাবা, তুই সারাক্ষণ এভাবে রেগে থাকিস কেন বলতো? আগে শোন কি হয়েছে, তারপর এত কথা শোনাবি। আসলে কাল থেকে না তোর দাদার খুব শরীরটা খারাপ, হঠাৎ করে এত জ্বর, সে কি বলবো তোকে। সে কি, দাদার এত জ্বর আর তোমরা আমাকে খবর দিলে না? শোনো মা, এসব কিছু না বৌদির জন্যই হচ্ছে। পরশুদিন বৌদি জন্মদিন করবে বলে এত রাতে দাদার সাথে বাইকে করে বেরিয়ে পড়লো। বলি, এই শীতকালের রাতে কেউ ওভাবে বাইকে ঘুরে বেড়ায়? তোমরা বলে বৌদিকে কিছু বলো না। আমার শ্বশুর বাড়ি হলে না এতক্ষণ বাড়িতে রামায়ণ মহাভারত শুরু হয়ে যেত। তোমরা বৌদিকে এত আস্কারা দিয়েছো যে তার ফলে এইসব দেখতে হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোকে এখন অত মাস্টারি ফলাতে হবে না, যাদের ব্যাপার তারা বুঝে নেবে। আর তিতলির কথা বলছিস, ও সত্যি সত্যি খুব ব্যস্ত, সারা দিন রাতে কি সব লিখে যাচ্ছে। পরীক্ষা হয়ে গেলে ভাবছি কয়েকদিন তোদের বাড়ি থেকে ঘুরে আসবো। আমারও না সারাদিন এখানে বসে বসে বিরক্ত লাগে। আরে বাবা, আমি তো কবে থেকে বলছি তোমরা সবাই মিলে একবার এখানে আসো। কেউ যদি না আসতে পারে অন্তত তুমি এসে কয়েকদিনের জন্য থেকে যাও। এমনিতেই আমার শ্বশুর বাড়ির লোকজন না সারাক্ষণ নিজেদের মতো ব্যস্ত থাকে, আমিও সারাদিন একা একাই বিরক্ত হই, জানো তো। বিরক্ত হওয়ার কি আছে? তো শাশুড়িকে সঙ্গে নিয়ে মাঝে মাঝে সামনের পার্কটা থেকে ঘুরে আসবি। শুনেছি ওনার নাকি হাঁটুর অনেক সমস্যা, সকাল বিকাল একটু হাঁটাচলা করলে দেখবি সমস্যাটা অনেকটা কমে যাবে। ছাড়ো তো হাঁটুর সমস্যা, সারাদিন রাতে ওই একই কথা শুনতে শুনতে না আমার কান ব্যথা হয়ে গেছে। আমার আর অত সময় নেই যে ওনাকে নিয়ে পার্কে ঘুরে বেড়াবো। ওনার মেয়ে আছে, সে যখন আসবে তখন দেখবে। তুমি এসে বাদ দাও তো, তোমার ওষুধের সময় হয়ে গেছে, তুমি ওষুধ খেয়ে নাও। আচ্ছা মা, বিনোদের কি খবর বলো তো? কাকিমা বলছিল ওর জন্য নাকি মেয়ে দেখতে যাবে, তা মেয়ে দেখা হয়েছে? পছন্দ হয়েছে নাকি? ঠিক এমন সময় সুকন্যা দেবীর শাশুড়ি দেবশ্রী দেবী ডাক দিয়ে বলেন, বৌমা, ও বৌমা, বলি করছোটা কি? সকাল সকাল বাড়ির লোকজনকে একটু চা জল খাবার দিতে হয়, সেইটুকু জ্ঞান বুদ্ধি তোমার নেই নাকি? ঘুম থেকে উঠেই মা আর বোনেদের সঙ্গে গল্প করতে লেগে পড়েছো। বলি সংসার ধর্ম বলে কিছু আছে তো নাকি? শাশুড়ির কথা শুনে সুকন্যা ফোন রেখে দেয় এবং শাশুড়ির কাছে এসে বলে, এই নাকি আপনার এত রকমের সমস্যা? আপনি কানে ভালো করে শুনতে পান না, চোখে ভালো করে দেখতে পান না, হাঁটুর সমস্যা, কিন্তু বসে বসে ছেলের বইয়ের কথা তো বেশ ভালোই শুনতে পাচ্ছেন। আমি আমার রুম থেকে কাকে ফোন করছি না করছি সব খবরই তো আপনার কাছে ঠিক সময় পৌঁছে যাচ্ছে। তার মানে এইসব শরীর খারাপের বাহানাগুলো সব মিথ্যে, তাই তো? কি বললে? আমি মিথ্যে বাহানা করছি? আমার এত শরীর খারাপ, তুমি আমার কবার খোঁজটা নিয়েছো বলি? সারাদিন রাত মাকে নয় বোনকে আর না হয়তো দিদিকে ফোন করে সারা দুনিয়ার খবর নিচ্ছ। কে কি করছে, কে কি খাচ্ছে, কার বিয়ে হলো, কার বিয়ে ভেঙে গেল, এই নিয়েই তো পড়ে রয়েছো। নিজেদের সংসারের কি অবস্থা তা দেখার তো তোমার সময় নেই। দেখুন মা, আমি না যথেষ্ট সচেতন। সংসারে কি হচ্ছে না হচ্ছে আমার কাছে সমস্ত কিছু খবর আছে। আমি না বেশি কথা বাড়াতে চাই না, আমাকে এসব বলে কোনো লাভ নেই। বলি, তোমার কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই? আমি তোমার শাশুড়ি, তুমি আমার কাছে এসব কথা বলছো? আরে বাবা, আপনি আমার শাশুড়ি, এতে লজ্জা পাওয়ার কি আছে? এবার আপনি যদি বলেন যে আপনাকে দেখে আমি ঘুমটা টেনে ঘুরবো, তাহলে সেই ব্যাপারটা আলাদা। ছি 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 ছি, কি অসভ্য মেয়ে রে বাবা! শাশুড়ির মুখে মুখে তর্ক করছে, সারাদিন রাত মায়ের বাড়ি নিয়ে পড়ে রয়েছো। বলি, তাদেরও কাজ নেই আর তোমারও কাজ নেই? দেবশ্রী দেবীর এই কথা শুনে সুকন্যা একেবারে তেলে বেগুনে জ্বলে গিয়ে বলে, দেখুন মা, আমার বাপের বাড়ি নিয়ে না আপনি একদম এত কথা বলবেন না। আমি কখন কাকে ফোন করি না করি, খবর নিচ্ছি না নিচ্ছি, এতে আপনার কি সমস্যা বলুন তো? আপনি আপনার সময় মতন খাবেন আর নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, ব্যাস। সেটুকু হলে তো আমি উদ্ধার হয়ে যেতাম। এখন কত বেলা হয়ে গেল, এক কাপ চা পর্যন্ত তো কেউ সামনে দিল না, শুধু বড় বড় কথা। তোমার মাকে না একদিন আমি ডেকে পাঠাবো, তার সামনে তোমার এই রূপ দেখাবো, আমার সংসারে কেমন মেয়ে ছেলে পাঠিয়েছে তোমার মাও দেখুক। এরপর শাশুড়ি বইয়ের ঝামেলা তুঙ্গে পৌঁছে যায়। এরপর শ্বশুরমশাই এসে কোনো রকমে দুজনকে চুপ করায়। সুকন্যা যে সারাক্ষণ তার শাশুড়ির সঙ্গে এরকম ঝগড়াঝাটি করতো সেই কথা তার মা, দিদি, বোন কেউই জানতো না। একদিন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে সুকন্যা ফোন নিয়ে বসেছিল, তখন তার শাশুড়ি বলে, বৌমা, তোমার শ্বশুর মশাই একটু পান খেতে চাইছে গো, তুমি একটু পান সেজে দাও তো। আমার আবার কোমরে খুব ব্যথা করছে, আমি একটু রসুন তেল করতে যাচ্ছি।
আচ্ছা, আপনারা আমাকে কি পেয়েছেন বলুন তো? এই তো সবে সবাইকে খাইয়ে দাইয়ে একটু রেস্ট নিতে গেলাম, এখন আবার বুড়োকে পান খেতে হবে? বলি 5টা মিনিট কি আপনারা আমাকে শান্তিতে থাকতে দেবেন না? এটা কোন ধরনের কথা হলো বৌমা? তোমার শ্বশুর মশাইকে তুমি বুড়ো বলছো? তোমার কথাবার্তার ধরন কিন্তু দিনকে দিন পাল্টে যাচ্ছে। নাকি বাপের বাড়ি থেকে এসব কথাবার্তা শিখে এসছো বলো তো? খবরদার, আমার বাপের বাড়ির নামে না আপনি আর একটা কথা বলবেন না। আপনি আবার শুরু করেছেন। তা বুড়োকে বুড়ো বলবো না তো কি ছোঁড়া বলবো? বয়স হয়েছে, বুড়ো হয়েছে, তাও আবার পানকে ঠোঁট লাল করার শখ। কথাই বলে না, বুড়ো বয়সে ভীমরতি, তাই হয়েছে ওনার দশা। এমন সময় অমিতাভ বাবু বলেন, সেদিনে আমি ভেবেছিলাম যে তোমার শাশুড়ি তোমার নামে এমনি এমনি নালিশ করে, কিন্তু এখন তো দেখছি সত্যিকারই তুমি অভদ্র। বাবার বয়সী মানুষকে কিভাবে সম্মান দিতে হয় তাও তুমি জানো না। আজকাল তো দেখছি তুমি শাশুড়ি মার সঙ্গে অভদ্রতা করছো। তোমার বাড়ির লোকেরা এসব কিছু জানে? আরে বাবা, আপনি তো দেখছি আমাকে হুমকি দিচ্ছেন। শুনুন, আপনার এইসব ফালতু হুমকিতে না আমি ভয় পাই না। আরে হ্যাঁ, আপনি আমার বাড়িতে জানাবেন বলছেন তো? শুনুন, আজকালকার যুগে কি আইন কানুন সবকিছু মেয়েদের হাতে আছে, সেটা জানেন তো নিশ্চয়ই। আপনি আমার নামে নালিশ করলে আমি কিন্তু থানায় গিয়ে আপনাদের নামে নালিশ করব। তখন দেখবো আপনাদেরকে না কে বাঁচায়। এই শোনো, তুমি আজকেই বাবুকে সব কথা বলবি। ও জানুক ওর অবর্তমানে ওর স্ত্রী আমাদের সঙ্গে কিরকম কথাবার্তা বলে। আরে যান যান, আমি আপনাদেরকে ভয় পাই নাকি? আপনারা যা পারে তাই করুন, আমার কোনো কিছুতে কিছু যায় আসে না, বুঝলেন? ঠিক এমন সময় সুকন্যার মা ও ছোট বোন তার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে এসেছিল। সুকন্যা তার শাশুড়িদের সঙ্গে এই আচরণ করছিল, সে সবকিছুই তার মা এবং ছোট বোন দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এইসব দেখে সুকন্যার মায়ের খুব খারাপ লাগে এবং তিনি বলেন, ছি 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 ছি, আমার মেয়ে শেষ পর্যন্ত এরকম নিজে শ্বশুর শাশুড়ির সাথে এরকম ভাবে অভদ্র আচরণ করছে। আমি তো ভেবেছিলাম ও খুব ভালোভাবে নিজের সংসারটাকে সামলাচ্ছে, কিন্তু দেখ ও আমাদের মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিচ্ছে। মা, দিদি এতদিন ফোনে বলতো ও শাশুড়ি নাকি খুব খারাপ, শ্বশুর মশাই একদম ওকে দেখতে পারে না, কিন্তু এখানে তো আলাদাই গল্প চলছে। আমরা যদি এখানে না আসতাম তাহলে এত কিছু তো জানতেই পারতাম না। দেখো আঙ্কেল আন্টির বয়স হয়েছে, আর দিদি কিভাবে ওনাদেরকে পুলিশের ভয় দেখাচ্ছে। দাঁড়া, আমি এক্ষুনি ওকে ঠিক করছি। কিভাবে এসব আচরণ করে না আমিও দেখবো। মা একদম না, এখন যদি তুমি দিদিকে কিছু বোঝাতে যাও না তাহলে ও হয়তো কিছু মুহূর্তের জন্য চুপ করে যাবে, কিন্তু ওর আচরণ এরকমই থাকবে। আমাদেরকে অন্যভাবে বিষয়টা দেখতে হবে, বুঝলে? এখন বাড়ি ফিরে চলো, তারপর বাকি ব্যবস্থা করা যাবে। এরপর রীতা দেবী এবং রাজশ্রী বাড়ি ফিরে আসে। তারপর রীতা দেবী তার বড় মেয়ে অনন্যাকে ডাকেন এবং 3 মা মেয়ে মিলে যুক্তি পরামর্শ করেন যে কিভাবে তিনি তার মেয়েকে সোজা পথে আনবেন। সবশেষে বাড়িতে বৌমা দীপালিকে ডাকা হয়। সবাই মিলে যখন প্ল্যান করে নেয় তখন তারা সুকন্যাকে ফোন করে তাদের বাড়িতে ডাকে। সুকন্যা বাড়িতে কাউকে কিছু না বলেই তার বাপের বাড়িতে চলে আসে। সে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলিং বেল বাজায়, কিন্তু কেউ দরজা খুলতে চায় না। খানিকক্ষণ পর দরজা আপনি আপনি খুলে যায়। সুকন্যা ভেতরে গিয়ে যা দেখে তাতে করে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। তার বাড়িতে কতগুলো গুন্ডা এসেছে এবং তার মা বাবা ছোট বোনকে বেঁধে রেখেছে। সামনে একটি চেয়ারে তার বৌদি হেলান দিয়ে বসে রয়েছে। বাবা মা বোন, তোদের এসব কি অবস্থা? আর বৌদি, তুমি এখানে এরকম ভাবে বসে আছো? দেখছো না বাবা মা কত কষ্ট পাচ্ছে? আরে বাবা মা কষ্ট পাচ্ছে তাতে আমার কি? আমি তো আর ওনার মেয়ে নয়, বাড়ির বৌমা। কে কষ্ট পাচ্ছে না পাচ্ছে তাতে আমার এসব কিছু যায় আসে না। সারাদিন আমাকে দিয়ে এটা সেটা কাজ করাবে, আর আমি কি কাজে সারাদিন আমাকে এটা সেটা করে বাড়ির কাজ করাচ্ছে। আমি কি বাড়িতে কাজের জন্য এসেছি? আমি বাড়িতে ফোন করলে বাবা মায়ের খবর নিলে ওনাদের যত জ্বালা হয়। আমার বাবা মা, আমি খবর নেব না তো কে নেবে? দেখ ভাই, এরা সব ব্যাপারে নাক গলাতে আসে, তাই আজকে এদের ভালো করে ধোলাই দিলে তারপরে এরা সোজা হবে। বৌদি, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। আমার বাবা মা তোমাকে একটু ফরমাশ করে, তার জন্য তুমি তাদেরকে এত বড় শাস্তি দেবে? গুন্ডা ডেকে তাদেরকে বেঁধে রেখেছো? এই, তুমি এত জোরে কথা বলছো কেন? যার সঙ্গে কথা বলছো আমার দিদি, মুখ সামলে কথা বলবে। দেখ মা, তুই একদম চুপ করে থাক, একদম কথা বলিস না। এরা যা বলছে তাই শোন, তা না হলে এরা আমাদেরকে মেরে ফেলবে। হ্যাঁ দিদি, তুই প্লিজ ঝামেলা করিস না। দেখ এরা কিন্তু খুব ভয়ানক, এরা যা বলছে তাই কর। কাল রাত থেকে দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরা দাদাকে কিডন্যাপ করেছে। এখন যদি আমরা এদের সমস্ত কথা না শুনি তাহলে এরা আমাদের খুব বড় ক্ষতি করে ফেলবে। সবার মুখে এসব কথা শুনে সুকন্যা সত্যি সত্যি খুব ভয় পেয়ে যায় এবং সে বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে কি কি করতে হবে তোমরা বলো, আমি তাই করব। বেশি কিছু না, তোমরা যে যার কাজে মন দাও। আর এই যে তুমি দিদির মেজ ননদ, তোমার একটু বেশি পাকামি শুনছি। সাধারণ ব্যাপারে নিজের মা বোনেদের ফোন করে দিদির নামে নালিশ করছো। খবরদার, আজ থেকে যদি 5 মিনিটের বেশি কারোর সঙ্গে কথা বলেছো, তোমার ঠিকানা লাগাতে আমার বেশিক্ষণ সময় লাগবে না।
দেখো বাবা, আমার মেয়ের সঙ্গে একটু গোপনে কথা বলতে চাই। 5টা মিনিট কি আমি ওর সঙ্গে কথা বলতে পারবো? ঠিক আছে, 5 মিনিটের মধ্যে কথা বলে নিন। এই, তোমার মায়ের কাছে যাও, কি বলছে শোনো। তুই তো সংসারে মন দে, আমাদেরকে না বেশি ফোন টোন করিস না। আর এখানে ঘন ঘন আসারও প্রয়োজন নেই। ওই পুজোর সময় 1-2 দিনের জন্য আসিস, তাহলেই হবে। আর হ্যাঁ, নিজে শ্বশুর শাশুড়ির দিকে একটু খেয়াল রাখিস। তোর বৌদি যদি তোর পেছনে লাগে আর তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলে এদেরকে এইসব খবর দেয় না, তাহলেই তো মুশকিল হয়ে যাবে। এদিকে একদম বিশ্বাস করা যায় না। এরা খুব ভয়ঙ্কর রে মা, কখন কি করে বসবে আমি নিজেও জানি না। না না মা, আমি আর এখানে আসবো না। এবার থেকে আমি আমার সংসারেই মন দেব। আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো, আমি তাদের ভালোভাবে খেয়াল রাখবো। আমি এখন চলি, হ্যাঁ? তোমরা তোমাদের ব্যাপারটা সামলে নাও। এই বলে সুকন্যা পরিমরি করে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং সোজা নিজের শ্বশুর বাড়ি গিয়ে ওঠে। এরপর থেকে তার ভেতরে যা ভয় ঢুকে গিয়েছিল, তাতে সে আর কখনোই তার শ্বশুর শাশুড়িকে অসম্মান বা অপমান এবং অনাদর করে না। বৌমার এই পরিবর্তন দেখে শ্বশুর শাশুড়ি তো খুব খুশি। এদিকে রীতা দেবীও খুব খুশি হন যে তিনি তার মেয়ের সংসার এত ভালোভাবে বাঁচিয়ে নিয়েছিলেন। এরপর থেকেই সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। পরেশবাবু ও তার একমাত্র মেয়ে মায়াকে নিয়ে শহরে বাস করতেন। পরেশবাবুর শহরে বড় ব্যবসা, তার প্রচুর ধনসম্পত্তি ও গাড়ি বাড়ি, সবকিছু মিলিয়ে শহরে সব থেকে বেশি ধনী লোক পরেশবাবু। মেয়ে মায়ার জন্মদিন পার্টিতে বড় ফার্ম হাউস ভাড়া করে সেখানে সুন্দর করে ডেকোরেশন করে। মায়ার বার্থডে সেলিব্রেট হচ্ছে। সেইখানে মজুর অনেক বড় বড় ব্যবসায়ী ও তাদের ছেলেরা, সকলেই হ্যান্ডসাম। কোট টাই বুটস্যুট পরে ওরা সাহেবদের মতো হয়ে এসেছে। এদিকে মায়া মনে মনে গ্রামের এক ছেলে সুরেশকে ভালোবাসে এবং এই বার্থডে পার্টিতে সুরেশের সঙ্গে নিজের বিয়ের প্রস্তাব বাবাকে দেবে বলে সুরেশকে ফ্যামিলি সহ নিমন্ত্রণ করে। হ্যালো সুরেশ, পার্টিতে কিন্তু তোমাকে আজকে আসতেই হবে। অনেক বড় পার্টি। আমি ভেবে নিয়েছি বাবাকে আমাদের সম্পর্কের কথাটা আজই বলে দেব আর বিয়ের কথা পাকা করে নেব। কিন্তু মায়া, আমরা তো গরিব, আমাদের ফ্যামিলি যদি ওখানে নিয়ে যায় আবার অপমান হব না তো? আমাদের কাছে তো তোমাদের পার্টিতে যাওয়ার মতো দামি দামি জামা কাপড়ও নেই। তুমি তো আমার কথা সবই জানো, আমি তো একটা ফ্যাক্টরিতে নর্মাল কাজ করি। ওসব কিছুই হবে না। তুমি আসবে বলেছিলে, আসতেই হবে কিন্তু তোমাকে, না হলে বাবাকে তোমার সঙ্গে পরিচয় করাতে পারবো না। আমি চাই আজই আমাদের কথাটা ফাইনাল করে নেব। আমি যখন তোমাকে বলেছি তখন কোনো অসুবিধা হবে না। তারপর সুরেশ তার ফ্যামিলিকে নিয়ে মায়ের বার্থডে পার্টিতে আসে এবং মায়া সুরেশকে দেখে উতলা হয়ে যায়। সব নামি দামি লোককে ছেড়ে ছুটে যায়। তুমি এসেছো সুরেশ? আমি জানতাম তুমি আসবে। তুমি না এলে আজকের এই পার্টিটা আমার ভালোই লাগবে না। এদিকে পরেশবাবু মায়ের সব কীর্তিকলাপ দেখে রাগে রাগে মায়াকে বলে, মা, তোমাদের কি হয়েছে? তোমাদের কাছে তো আজকের দিনটা অনেক বড় দিন। তোমাদের এখানে কত বড় বড় সেলিব্রিটিরা এসেছে, আর তুমি কিনা এই গরিবদের একটা পার্টিতে ডেকেছো। আর তাছাড়া এরা কারা যে আমার এত বড় পার্টিতে সৌন্দর্য নষ্ট করতে এসেছে? তাহলে বাবা সত্যি কথাটা বলেই দিই। আর আজ আমি সবার সামনে এই কথাটাই বলতে চেয়েছি। ওর সঙ্গে পরিচয় করিয়ে দেবো বলেই তো ওকে এখানে আসতে বলেছি। ওর নাম সুরেশ। আমি ওকে ভালোবাসি বাবা, ওকে বিয়ে করতে চাই, তাই ওদের পরিবারকে তোমার কাছে নিয়ে এসেছি। এটা কি ছেলে মানুষই হচ্ছে? এত লোকের সামনে আমাকে অপমান করছো। আমার কি মান সম্মান নেই? তোমার সঙ্গে এই ছেলেটার বিয়ে আমি কখনোই দেব না। কি আছে এই ছেলেটার? তোমাকে ঠিকভাবে দেখাশোনাও করতে পারবে না, আর দিনে দুবেলা ভালো করে খাওয়াতেও পারবে না। বাবা তুমি এভাবে সুরেশকে অপমান করতে পারো না। আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। ও আমাকে যেমনই রাখুক তাতেই আমি সুখে থাকবো। আমার এই বিলাসিতার কোনো দরকার নেই। কোথায় থেকে সব চলে এসেছে কে জানে। সব দামি দামি খাবার দেখে কেমন তাকিয়ে আছে দেখো। আসলে সুরেশের দাদার ছেলে রাজু দামি দামি খাবার দেখে আর লোভ সামলাতে পারছিল না। খাবারগুলোর দিকে তাকিয়ে দেখছে আর জিভ থেকে জল ঝরছে। আসলে সুরেশের পরিবার খুবই গরিব, তারা এত ভালো ভালো খাবার কোনোদিনও দেখেনি, তাই তাদের এগুলোকে দেখে খুব খেতে ইচ্ছা করছে। কিন্তু পরেশবাবুর কথায় অপমান বোধ করছে তারা। তাই সুরেশের মা বলে, বাবা সুরেশ, এবার এখান থেকে নিয়ে চল আমাদেরকে। এত অপমান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য হচ্ছে না। আমাদেরকে কি অপমান করার জন্য এখানে নিয়ে এসেছে? তোর বাবার দিকে তাকিয়ে দেখ, মানুষটার বয়স হয়েছে। এইসব অপমান সহ্য করতে না পেরে এক্ষুনি হয়তো হার্ট ফেল করে মারা যাবে। বাবা তুমি যদি আর একটাও অপমান করো না তাহলে আমি ভুলে যাব তুমি আমার বাবা। সুরেশ তুমি দাঁড়াও, আমি তোমার সঙ্গে যাব। আর 1 মিনিটও আমি এই অহংকারে পৃথিবীতে থাকবো না। এই বলে মায়া সুরেশের সঙ্গে চলে যাবার জন্য আগ্রহী হয়ে ওঠে। পরেশবাবু দেখে মায়াকে আটকাবার চেষ্টা করে। মা, তুই বড় ভুল কাজ করছিস। ওখানে তুই 2 দিনও থাকতে পারবি না। ওখানে না আছে এসি, না আছে গাড়ি, আর অ্যাসবিলাস তো কিছুই পাবি না।
শুধু কষ্ট আর দুঃখ ছাড়া আর কিছুই নেই ওখানে। বাবা, আমি সুরেশকে আমার স্বামী বলে মেনে নিয়েছি। যেখানে আমার শ্বশুর বাড়ির লোকেদের অপমান, সেখানে আমারও অপমান। আমি আর এক মিনিটও তোমার কাছে থাকবো না। এই আমি চললাম। তুমি একা থাকো তোমার এই অহংকার বিলাসবহুল গাড়ি বাড়ি নিয়ে। এই একটা কথা মনে রেখো, আমার যতই কষ্ট হোক আমি সেটাকে মানিয়ে নেব, কিন্তু তোমার দয়া আমি কখনো নেব না। তারপর মায়া সুরেশের হাত ধরে বিয়ে শাদী করে শ্বশুরবাড়ি গিয়ে হাজির হয়। শাশুড়ি শান্তি দেবী বরণডালা নিয়ে মায়াকে বরণ করতে আসে। এসো ছোট বৌমা, ঘরে এসো। এই ঘটিটাকে পা দিয়ে উল্টে ঘরে ঢুকে এসো। তারপর মায়া আস্তে আস্তে নিজের ঘরে ঢুকে আসে এবং বড় যা রাধিকা মায়াকে বলে, এই হলো তোমার শ্বশুর বাড়ি। দেখতে পাচ্ছ তো, এই ছোট্ট মাটির ঘরে আমরা সবাই মিলে একসঙ্গে বসবাস করি। তুমি অত বড় বাড়ি ছেড়ে এই কুঁড়ে ঘরে থাকবে কি করে বোন? একবার যখন শ্বশুর বাড়ি বলে ভেবেই নিয়েছি, তাহলে এটাই আমার বাড়ি, এখানেই আমি থাকবো। আমার কোনো অসুবিধা হবে না, আমি ঠিক মানিয়ে নেব। পরের দিন সকালে রাধিকা সবার জন্য খাবার বানাতে যাবে কি দেখে রান্নাঘরে কিছুই নেই, খালি দুটুকরো আলু আর এক মুঠো আটা ছাড়া কিছুই পড়ে নেই। সঙ্গে সঙ্গে শাশুড়ির কাছে গিয়ে বলে, মা, রান্নাঘরে তো কিছুই নেই, কি খাবার দেবো সবাইকে? সকালে তো নাস্তার কিছু একটা বানাতে হবে। শুধু এক মুঠো আটা আর এক টুকরো আলু ছাড়া কিছুই নেই। আমরা না হয় না খেয়ে বা নুন দিয়ে রুটি খেয়ে নেব, কিন্তু মায়া অত বড় ঘরের মেয়ে, তার জন্য আলুটাকে দম করে দিচ্ছি। বড় বৌমা, তুমি ঠিকই বলেছো। আমরা যেমন করে তেমন করে কাটিয়ে দেবো, কিন্তু মায়া তো খেতে পারবে না। ও কি করে এই কষ্ট সহ্য করবে বলো তো? আমাদের এসব কষ্ট সহ্য হয়ে গেছে। তারপর মায়া শাশুড়ি আর বড় জায়ের সব কথা শুনে নেয় এবং সে এসে তার শাশুড়ি মাকে বলে, আপনারা যা খাবেন আমিও তাই খাবো। আমার জন্য আবার এইসব চিন্তা ভাবনার কি আছে? আমিও তো এই বাড়ির বউ, যখন সবাই কষ্ট করছে আমিও কষ্ট করে খাবো। তারপর সবাই মিলে অল্প অল্প করে একটু আলুর দম আর রুটি খেতে বসে। খেতে খেতে মায়া বলে, সবাই মিলে খাবার মজাটাই আলাদা, সেটা নুন দিয়েই হোক আর যাই দিয়েই হোক। এই খাওয়াটা অনেক আনন্দের খাওয়া। এখানে তো রোজই নুন আর রুটি আর জল দিয়ে ভাত খেতে হয়, না হলে আলু সিদ্ধ ভাত, আর কিছুই খেতে পাবে না। আমাদের বাড়িতে তো অত ভালো ভালো খাবার থাকে, তুমি নিয়ে আসলে না কেন কাকি? রাজুর মনটা সেই খাবারের দিকে এখনো পড়ে আছে। মায়া বুঝতে পেরে চোখে জল চলে আসে রাজুর জন্য। বাচ্চা ছেলে, সবসময় কি আর সেদ্ধ ভাতে ভাত খেতে ইচ্ছা করে? সে তো বাচ্চা, তার মন সবসময় ভালো মন্দ খাবার খেতে ইচ্ছা করে। এইসব ভেবে মায়ার খুবই কষ্ট হয়। বাচ্চাটা অনেকদিন হলো ভালো মন্দ কিছুই খায়নি, আমার খুব কষ্ট হচ্ছে বাচ্চাটার জন্য। আর মা বাবারও তো বয়স হয়েছে, তাদেরও কি এই বয়সে আর সেদ্ধ ভাতে ভাত খেতে ইচ্ছে করে? ওনাদেরও হয়তো ভালো মন্দ খেতে ইচ্ছে হয়, কিন্তু ছেলেদের রুজি রোজগার কম বলে কোনোদিন শখও করে না। এভাবেই দিনের পর দিন মাসের পর মাস চলতে থাকে, সংসারে আর উন্নতি হয় না। মায়া তখন বুঝতে পারে এই সংসারটা এভাবেই চলবে, কোনোদিনও শান্তিতে কেউ খেতে পারবে না। এভাবে যদি সংসারটা চলতে থাকে, কোনোদিনও ভালো মন্দ খাওয়া পড়া হবে না। তার চেয়ে আমাকেই কিছু একটা করতে হবে। মায়া শিক্ষিত মেয়ে, তাই চাকরির খোঁজে বাইরে বেরিয়ে পড়ে। অফিসে অফিসে নানান জায়গায় জায়গায় ছোটাছুটি করে শেষে ব্যাংকের ক্যাশিয়ার পদে চাকরি পায়। আসলে ব্যাংক ম্যানেজার ছিল মায়ার বাবার বন্ধু, তাই শেষবারের বন্ধুর কাছে গিয়ে চাকরির আবেদন করে মায়া। মায়ার কোয়ালিফিকেশন দেখে মায়াকে চাকরিটা দিয়ে দেয়। তুমি এত ধনী বাবার মেয়ে হয়ে আবার চাকরি করতে এসেছো, তোমার আবার কি প্রয়োজন হলো চাকরি করার? তোমার বাবা একবার জানতে পারলে খুব খারাপ হবে। সত্যি বলছি, আমি খুব গরিব ঘরের বউ, বড়লোক বাবার মেয়ে নয়। বাবার ঘর ছেড়ে অনেক আগেই চলে এসেছি। আমার সংসারে খুব কষ্ট চলছে, তাই আমি চুপ করে আর বসে থাকতে পারছি না। আজ এই চাকরিটা আমার খুব দরকার। আমার সংসারটা দিনের পর দিন কঠিন পরিস্থিতিতে পরিণত হচ্ছে। মায়া চাকরি পেয়ে বাড়িতে এসে খুশির খবর দিলে সুখেন আর সুরেশ মাথা নিচু করে থাকে। তোমরা চুপ করে আছো কেন? খুশি হওনি আমি চাকরি পেয়েছি বলে? আসলে তা না, তোমার দাদার আর সুরেশের ফ্যাক্টরির কাজ আজই বন্ধ হয়ে গেছে, তাই কি করবে, মন খারাপ করে আছে। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করার কিছু নেই। এখন আমি এত ভালো একটা চাকরি পেয়েছি, আমাদের সংসার খুব ভালোভাবেই চলে যাবে। তারপর মায়া চাকরিটা করে মাইনে পেয়ে রাজুর জন্য বিভিন্ন ধরনের মুখরোচক খাবার ও পিৎজা বার্গার কিনে আনে। এছাড়াও সংসারের জন্য নানান ধরনের খাবার দাবার কিনে নিয়ে আসে। রাজু, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কত খাবার, ছুটে এসো। আর দিদি, এইগুলো আমাদের সংসারের খাবার, এগুলো তুমি রেখে দাও। তারপর রাজু খাবারগুলো দেখে ছুটে আসে। কাকি কাকি, তুমি আমার জন্য এত খাবার এনেছো? আমি এসব খাবার কোনোদিনও খাইনি। আমি আমার সব থেকে ভালো কাকি। আমার মা বাবা তো একদম পচা, আমাকে কোনোদিন এইরকম খাবার দেয় না। ওভাবে বলতে নেই রাজু, বাবা মা কোথায় পাবে তোমাকে দেবে? এই চাকরিটা আমি পেয়েছি বলে তোমাদের জন্য আনতে পেরেছি, না হলে আমিও কিছু দিতে পারতাম না তো।
এরপর থেকে মায়া চাকরিটা করে মাইনে পেয়ে সবার জন্য ভালো মন্দ খাবার বাইরে থেকে কিনে নিয়ে আসতো এবং সবাই মিলে একসঙ্গে খেত। এখন সবাই সুখে শান্তিতে খেয়ে পড়ে আরামের সঙ্গে বেঁচে আছে, আর আগের মতো সুখে তাদেরকে থাকতে হতো না। মায়া, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো মা, আমি তো বুঝতেই পারছি না। তুমি না থাকলে আজ আমার সংসারটা সুখে সুখে শেষ হয়ে যেত। এটা কি শুধু আপনার একার সংসার মা? এটা তো এখন আমারও সংসার। তাই তো কষ্ট দেখে আমি চুপ করে বসে থাকতে পারলাম না। আমি ঝটপট করে একটা চাকরি জোগাড় করে নিলাম শুধু আপনাদের জন্য। আপনারা তো আমার সব, আমার আর কে আছে বলুন? হ্যাঁ মা, আজ থেকে আমার ছেলে মেয়ে সবই তুমি। শুধু আমার বৌমা নয়, আমার মেয়ে, আমার ছেলে, সব কিছু তুমি। তুমি একটা ছেলের মতো আমার সংসারটাকে বাঁচিয়ে রেখেছো। তুমি আগামী দিনে অনেক বড় হও মা, আমরা সবাই তোমার পাশে আছি। এখন তারা সবাই মায়ের উপর নির্ভর করে চলে। মায়াও সংসারের জন্য করতে পেরে খুব খুশি। রাজু আর আগের মতো ভালো খাবারের জন্য জেদ করে না, তার জন্য মায়া রোজ কিছু না কিছু নিয়ে আসে। তারা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।